Tripura haste gnangai samung sitra bangai tongkha borei besaro romfre jagai tongo borei sikralo satok pitok khlai jagai tongo rel lama tibo kabangma fekjunai mani khani rok yaktun khlai jagai tongo fiaba romjagya kebo phano laithanai salkisa segango rel ni bogi bisingo karor rang morok ni fekjunai mani khani manmani party mungo korungjak rokno romnani tei mantri Sudangshu no suspend khlani bagai Agartala Orient Chomani Anchio Kebengnai Bodolni Bakhaktei Kothumung Pandawa Obhaino Kok Shaka Kebengnai Bodolni Adongro Ashala Majagika Kacha Montri Okra Manik Sarkar Teitongo CPIM Bodolni Haste Tangphang LP Jitendra Chaudhary Khoi Koboni Juda Juda Adongro আত্মীয় স্বজন বন্ধু তাদের কাছে আমরা শুভেচ্ছার শারদ উৎসব ভালো কাটুক ভালো থাকুন আশ্বিন কার্তিক মাস আমাদের এই গোটা অঞ্চলের এটা প্রকৃতির উপরে ভিত্তি করে পৃথিবীর যে প্রান্তে হোক তার কৃষ্টি সংস্কৃতি উৎসব এগুলো নির্ধারণ হওয়ার গ্যারান্টি দিয়েছে সেই গ্যারান্টি এখানে অকার্যকর বিষয়ে এই ঠিকানা লিখতে হবে পশ্চিম টিএসআর এর কনস্টেবল হাবিলদার এগুলি চলে যাচ্ছে ত্রিপুরা রাজ্যের বাইরে তো স্বাভাবিক ত্রিপুরা রাজ্যের রাস্তা মেরামত করার জন্য হাজার হাজার কোটি টাকা শিল্প করার জন্য হাজার হাজার কোটি টাকা বিদ্যুতের উন্নয়নের জন্য হাজার হাজার কোটি টাকা পানীয় জলের জন্য হাজার হাজার কোটি টাকা শিক্ষা সম্প্রসারণের জন্য হাজার হাজার কোটি টাকা শুধু হাজার আমরা রাজনীতি করি বলে আমাদের প্রতি মাসে ঘুরতে হয় মানে একবার যদি ধর্ম না বলো কনসিপ্ট বাই অমিত শাহ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দ্বারা প্রযোজিত একজন বিদেশি চিহ্নিত হয়নি হবেও না হলেও নির্বাচন কমিশনের কাজ নয় আর এখানে এই মথার লোকদেরকে বলে দিয়েছে মাথায় ঢুকিয়ে দিয়েছে এসআইআর করে ত্রিপুরা রাজ্যে হবে আর ত্রিপুরা রাজ্যের এতে কল্যাণ হবে তাহলে কেন এ বন করাতে হলো এই নাটক করাতে হলো ত্রিপুরা মথা বিজেপি উভয় দলেই তাদের বিগত দিনের কর্মফলের কারণে তাদের অপকর্মের কারণে জনবিরোধিতার কারণে জনবিচ্ছিন্ন কাজেই জ্বলন্ত সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ধাবিত করতে হবে কাজেই কখনো ত্রিপুরা মথা কখনো আমরা বাঙালিকে দিয়ে সুরসুরি লাগাতে হবে আমরা বাঙালিও করে দেখেছেন আপনারা কাজেই বন্ধুরা যদিও কাজ খাদ্য কর্মসংস্থান দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করো শুধু তাদের বিরুদ্ধে কিছু প্রচলিত ধারায় তদন্ত করলে চলবে না ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে দ্রুততার সাথে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে ভবিষ্যতে ঘটনা না হয় আর রেল ওয়াগনের সাথে যারা যুক্ত শুধু যার নামে না সাহা না দেববর্মা দেখার বিষয় নেই যেই অপরাধী হয় ধরা হোক শাস্তি দেওয়া হোক আর বন্ধ হোক নেশা কারবার আর এই মন্ত্রী সুধাংশু দাস এক সেকেন্ড মন্ত্রীর পদে থাকা উচিত নয় তাকে বরখাস্ত করতে হবে এই দাবি আমরা জানাচ্ছি আর এর এই দাবিগুলোতে সারা ত্রিপুরা রাজ্যে আমাদের আন্দোলন বরখাস্ত করা উচিত বরখাস্ত করতে হবে তখন বলিনি বরখাস্ত করা উচিত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পদক্ষেপ নেন সমস্ত তথ্য দিচ্ছেন আমি 14 সাল থেকে ট্যাক্স দিই 14 সাল থেকে আমি 5 স্টার হোটেলে ঘুমাই আর আমার পরিবার যদি এতই হতদরিদ্র হয় অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে আমি পদ ত্যাগ করব তো সেই জায়গায় 21 সাল অব্দিও
যে পরিবার অন্তোদয় অন্ন যোজনা কার্ডের অধীনে চাল তুলে খান, তার ভাই তিনি 2024-25 ইংরাজিতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে এই রাজ্যের সর্বোচ্চ ট্যাক্স দাতা বলছেন, এটা তো আমি ট্যাক্স তো বৈধ, কিন্তু প্রশ্ন হলো এই যে কন্ট্রাক্টরি কাজ করার পর এখান থেকেও বিল থেকে ট্যাক্স কেটে রাখে, এটা ওই অর্থ, কিন্তু সেই কন্ট্রাক্টরি করতে গিয়ে তোমার হাতে এই ক্যাপিটাল আসলো কোত্থেকে টাকা পেয়ে এত উপার্জন করে ধর্মনগরে বহুতল বাড়ি কিনছ, কুমারঘাটের সে গ্রামের বাড়িতে বিশাল অট্টালিকা হাঁকাচ্ছ। এটা মানুষের প্রশ্ন। কাজেই আমরা রাজ্যের সচেতন নাগরিক হিসাবে, বিরোধী দল হিসাবে যদি আমরা কথাগুলি না বলি, তাহলে মানুষ বলবে যে আমরা সেরকম সচেতন নাগরিক নই। আর বিরোধী দল হিসাবে আমাদেরও জনগণের কাছে দায়বদ্ধতা আছে এই রাজ্য সম্পর্কে মানুষের কাছে প্রশ্ন তোলার। আমরা অপরাধী হব, আমরা তুলেছি, কিন্তু সরকার নির্বিকার, কোনো বিকার নেই। ভারতীয় জনতা পার্টির তার কেন্দ্রীয় নেতৃত্ব যারা বলে मैं भी नहीं खाऊंगा किसी को नहीं खाने दूंगा, নির্বিকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যার মন্ত্রিসভার একজন সদস্য শুধু নিজেকে ঘুষ নেন হিসাবে স্বীকারোক্তি দিচ্ছেন না, গোটা মন্ত্রিসভাকে বলছেন আমরা সবাই ঘুষ খাই, পদক্ষেপ নিচ্ছেন না। কাজেই বন্ধুরা, আমরা নিরুপায়। এই কারণে আরো হাজারো সমস্যা আছে, কিন্তু এই তিনটা ইস্যু নিয়ে আমরা সারা রাজ্যে এই বিক্ষোভ, আজকে এখানে অবস্থান আমাদের করতে হচ্ছে। এখন যে কথাটা বলার, এই যে একদিকে হলো মন্ত্রীর ঘুষ খাওয়া, প্রকাশ্য স্বীকারোক্তি দেওয়া, রেল ওয়াগন ধরা পড়ারও ইয়ে করার পরও 8 দিন হয়ে গেল কোনো অপরাধী ধরা পড়ে না, আর শিশু থেকে নারী, অমরপুর মহকুমার তৈদু গ্রামের 72 বছরের একজন প্রবীণা, সেই প্রবীণাকে গণধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। এগুলি মনে হতে পারে আলাদা, খুন, ধর্ষণ, নেশাদ্রব্যের পাচার, আর হলো দুর্নীতি, আলাদা আলাদা শব্দ, এটা একটার সাথে একটা ওতপ্রোতভাবে যুক্ত। গত 7.5 বছর ধরে এ রাজ্যে গণতন্ত্রের কাঠামো চুরমার হয়ে গেছে। এই যে শারদ উৎসব গেল, হ্যাঁ, শারদ উৎসবে আমরা আনুষ্ঠানিকভাবে বা নানাভাবে আত্মীয় স্বজন বন্ধু তাদের কাছে আমরা শুভেচ্ছা, আর তার সাথে আরো কিছু আবশ্যিক ডকুমেন্ট জমা দিতে হয়। রেশন কার্ড, পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট, এসসি এসটি হলে পরে তার নকল কপি, এবং একটা ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে বলতে হয় এই বয়ানগুলো সত্য, আর সেই বয়ানগুলো যদি অসত্য হয়, মিথ্যা হয়, পরবর্তী সময়েতে নির্বাচনী আইনে তাদের সার্টিফিকেট বাতিল হওয়ারও ঘটনা আছে। এই সুধাংশু দাস মহোদয় তার 18 সালে এবং 2023 সালে যে হলফনামা জমা দিয়েছে, অ্যাফিডেভিট, কি বলেছে? সাকুল্যে ব্যাংকে
2.5 লক্ষ না কত লক্ষ টাকা, প্রায় সমপরিমাণ আবার ঋণও আছে। বসত বাড়ি সহ অল্প কিছু জমি আছে গোটা পরিবারের নামে। আর তার পূজনীয় মাতৃদেবী, তার পিতা প্রয়াত হয়েছেন, তিনি গৃহকর্ত্রী। সেই পূজনীয় মাতৃদেবীর নামে রেশন কার্ডও আছে, তিনি গার্জিয়ান, এবং সে রেশন কার্ড ইস্যু হয়েছে 2021 সালের এপ্রিল মাসে। আমি সেদিন সাংবাদিক সম্মেলন করতে গিয়ে বলছিলাম, এটা যদি বামফ্রন্ট সরকারের সময়ে হতো, কমরেড মানিক দে ছিলেন পঞ্চায়েত মন্ত্রী, একদম মানিক দের বিরুদ্ধেই বোধহয় অভিযোগটা আসতো। মানিক দেই এই বিজেপির একজন উঠতি নেতাকে কলঙ্কিত করার জন্য এরকম একটা অন্তোদয় কার্ড দিয়ে দিয়েছেন। 2021 সালে কার সরকার? বিজেপির সরকার, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সেই সরকারের সময়তে অন্তোদয় অন্ন যোজনার কার্ড। তো 23 সালে যখন আবার এফিডেভিট জমা দেয়, সেখানে এর আগের 5 বছর আগে থেকে সেই নির্বাচনী প্রার্থী ইনকাম ট্যাক্স রিটার্ন দেন কিনা তারও উল্লেখ করতে হয়। তিনি কি লিখেছেন? না, মাত্র 18-19 ইংরাজিতে নির্বাচিত হওয়ার পর 19-20 সাল থেকে তিনি ট্যাক্স দিতে শুরু করেছেন। এটা তিনি না দিলেও ওই বিধানসভার ক্যাশিয়ারই কেটে রাখে, সেখান থেকেই দিতে হয়। এখানে যারা আমাদের বিধায়ক হয়েছেন, প্রাক্তন বিধায়করা আছেন, প্রত্যেকের ক্ষেত্রে তার আগে তিনি লিখেছেন আমি কোনো ট্যাক্স দিইনি। কিন্তু তার বিরুদ্ধে যখন একটা ওয়েব পোর্টাল, একজন ভদ্রমহিলা, তার বক্তব্য যখন প্রকাশ হলো, তিনি কি বলছিলেন? আমি তো 14 সাল থেকে লাখপতি, আমি তো 5 স্টার হোটেল ছাড়া আমি ঘুমাই না, আমি ত্রিপুরাজ্যের অন্যতম একটা এলিট পরিবার থেকে এসেছি আমরা। তাহলে এফিডেভিটে কেন অসত্য তথ্য দিলে? তারপর তার এই বক্তব্য শোনার পর আমি যখন প্রতিক্রিয়া দিলাম, আমি সেদিন বোধহয় বিজেপি দলকে আমরা সবাই ঘুষ খাই, একে অতি সত্বর বরখাস্ত করা উচিত। বরখাস্ত করতে হবে তখন বলিনি, বরখাস্ত করা উচিত। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পদক্ষেপ নেন। তিনি সমস্ত তথ্য দিচ্ছেন, আমি 14 সাল থেকে ট্যাক্স দিই, 14 সাল থেকে আমি 5 স্টার হোটেলে ঘুমাই, আর আমার পরিবার যদি এতই হতদরিদ্র হয়, অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে, আমি পদ ত্যাগ করব। কার নামে বুক হয়েছে, কোন রাস্তা দিয়ে বেরোবে সব জানে। যাদের নামে বুক হয়েছে তারা কার শ্বশুর, কার শালা, কার বাতিজা, কার বন্ধু, আমি জিতেন চৌধুরী নাও জানতে পারি। মজলিশপুরের মানুষ, জিরানিয়ার মানুষ, রানীর বাজারের মানুষ তারা জানেন, সারা ত্রিপুরা রাজ্যের মানুষও জানেন। কেউ রেহাই পাবে না। যারা এদেরকে আড়াল করার জন্য, এই অপরাধীকে বাঁচার জন্য যারা প্রশাসনে থেকেও, এটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন হোক বা পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন হোক, যে স্তরের হোক, ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তারা ক্ষমা পাবে না, তার বিচার হবে। তৃতীয় ঘটনা, এই ত্রিপুরা রাজ্যের মধ্যে বর্তমান যে শাসক জোট, কি ভারতীয় জনতা পার্টি, কি ত্রিপুরা মথা, কি আইপিএফটি, হ্যাঁ, তাদের মধ্যে ভালো লোক কেউ নেই, কথা আমরা বলছি না। তাদের সমর্থকদের মধ্যে
সৎ ভালো মানুষ মন প্রাণ দিয়ে এই সরকার কিছু ভালো কাজ করুন তারা চান, বা তাদের এত ব্যর্থতা এত অন্যায় তা সত্ত্বেও আরো কিছুদিন সময় দিতে চান। এই শাসক জোটের তিনটা দলের মধ্যে কিছু লোক আছেন, থাকবেন, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই, কিন্তু এ কথা হলফ করে কেউ বলতে পারবেন না এদের নেতৃত্বের মধ্যে যারা আছেন A to Z সংখ্যায় তারা খুব বেশি তা না, তারা আজকে কোনো না কোনোভাবে দুর্নীতিতে, অনিয়মে, ইরেগুলারিটিসে, সমস্ত ধরনের অপকর্মে আজকে লিপ্ত। এদের মধ্যে প্রতিযোগিতা, কে কত তাড়াতাড়ি লাখপতি কোটিপতি হতে পারবে। কেউ পঞ্চায়েত লুটছে, কেউ ব্লক লুটছে, কেউ পিডব্লিউডি, কেউ আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, কোটি কোটি টাকা বেহদিশ হয়ে যাচ্ছে। দু একজন চুনোপুটিকে ধরছে, কিন্তু আসল রাঘব বোয়াল যারা, এরা কেউ ধরা পড়ছে না, তাদেরকে ধরা হচ্ছে না, কারণ তাদের ধরা হলে পরে তো কান টানলে সমস্ত মাথা চলে আসবে। এই মাথারা তো হলো আজকের এই রাজনৈতিক যারা কর্তৃপক্ষরা। কাজেই অপরাধ করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে, একজন মন্ত্রী সুধাংশু দাস সংবিধানের নামে শপথ গ্রহণ করে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর বিধানসভাতে প্রথম শপথ গ্রহণ করতে হয়, আমি ভারতীয় সংবিধান মানিয়া চলিব, তার গোপনীয়তা রক্ষা করিব, অন্যায়ের বিরুদ্ধে আমি সর্বদা সচেতন থাকিব, সত্যনিষ্ঠার সাথে মানিব। কেউ আবার ভগবানের নামে, কেউ আবার সততার নামে, যার যেটা ইচ্ছা। তারপরে তিনি যদি মুখ্যমন্ত্রী, মন্ত্রী, মেয়র নির্বাচিত হন, তখন আরেকবার তার মন্ত্রগুপ্তি করতে হয়, সেই একই বয়ানগুলো আবার সেখানে জনসমক্ষে পড়তে হয় যে আমি সত্য ছাড়া মিথ্যা বলিব না, আমি সংবিধানের সমস্ত শর্ত আমি রক্ষা করিব। তিনি বলছেন আমরা তো ঘুষ খাই, আমরা তো সোর্স মানি নেই, আমাদের বাড়িঘর কি এমনি এমনি হয়েছে নি, এটা তো ওপেন সিক্রেট। তার মানেটা কি? আপনার শপথ বাক্য লঙ্ঘন করেছেন, আপনি কোথায় চুরি করেছেন, কোথায় ডাকাতি করেছেন একটা শব্দ আমরা বলিনি, বরঞ্চ সেই মন্ত্রী মহোদয় এই বিগত অল্প দিনে প্রথমবার নির্বাচিত হয়েছেন 18 সালে, দ্বিতীয়বার নির্বাচিত হয়েছেন 23 সালে, মন্ত্রী হয়েছেন 23 সালে, মাত্র 2.5 বছর। আমাদের ভারতের নির্বাচন কমিশন এখন একটা ভালো ব্যবস্থা করেছে, আমি অন্তত বলবো এটা ভালো ব্যবস্থা, যে কেউ যদি নির্বাচনে প্রার্থী হন বিধানসভাতে, লোকসভাতে, তার একটা এফিডেভিট, হলফনামা জমা দিতে হয়, তার স্থাবর অস্থাবর সম্পত্তি কত আছে, ব্যাংকে কত টাকা জমা আছে বা কত টাকা লোন আছে জিজ্ঞাসা করবার কাউকে পাওয়া যাচ্ছে না। পঞ্চায়েতে বা এর দায়িত্বে যারা আছেন তাদের সঙ্গে কথা বলতে গেলে পর জবাব দিচ্ছে আপনাদের ভোটে তো আমরা এখানে আসেনি, আপনারা চাইলে আপনাদের কাছে আমরা জবাব দেবে, কেন আমরা তো বাধ্য না। এর বিরুদ্ধে ধারাবাহিকভাবে আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট প্রচার কিন্তু আমরা করছি
নূতন করে দুর্নীতির বিরুদ্ধে আজকে আমরা এই ইস্যুকে যুক্ত করে 3 দফায় আন্দোলন করছি এবং প্রথম এটা মনে করার কারণ নেই। এর মধ্যে বিশেষত্ব কি, একজন মন্ত্রী তিনি নিজে বুক ফুলিয়ে বলছেন তিনি টাকা পান এবং একে ভিত্তি করে তার সহায় সম্পদ, বিত্ত বৈভব, তার যে বিস্তার, এগুলো বুক বাজিয়ে ঠারে ঠোরে বুঝাবার চেষ্টা করেছেন। তিনি বুঝতেই পারেননি গর্তে নিজেই নিজের পা ঢুকিয়ে দিয়েছেন। আমার আগে কমরেড জিতেন চৌধুরী এই সম্পর্কে বিস্তৃতভাবে বলবার চেষ্টা করেছেন। একজন মন্ত্রী তিনি প্রকাশ্যে প্রচার মাধ্যমে নিজে দাবি করছেন এভাবে তিনি টাকা পেতে অভ্যস্ত, এভাবেই পাচ্ছেন। তারপরে আপনারা কেউ দেখেছেন আমাদের রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী এই সম্পর্কে কোনো মন্তব্য করেছেন? বিজেপি দল তার নেতৃত্বে এই সম্পর্কে কোনো মন্তব্য করেছেন? কোনো মন্তব্য করেননি তো। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সব বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল অবিজেপি তারা এই সম্পর্কে কথা বলার চেষ্টা করছেন। এই সমস্ত দুর্নীতির সাথে প্রত্যক্ষভাবে যুক্ত থেকে একজন মন্ত্রী যখন পাবলিকলি স্বীকার করছেন, তারপরেও তাকে যদি মন্ত্রিসভা থেকে সরানো না যায় তাহলে এই সরকারের কাছে আপনার চাইবেন আর কি থাকতে পারে? কাজে সাধারণ যে দুর্নীতি, তার পাশাপাশি একজন মন্ত্রীর স্বীকৃত যে বক্তব্য তিনি সরাসরিভাবে দুর্নীতির সাথে যুক্ত, তাই একে আলাদা করে নিয়ে এই 3 দফা দাবির সাথে যুক্ত করে আজকে আমাদের এই বিক্ষোভ আন্দোলন সংগঠিত হচ্ছে। কাজেই আমি কথাগুলি বললাম এই কারণে, কারোর মনে হতে পারে যে হঠাৎ করে 7.5 বছর পর সম্ভবত মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এই বিষয়ে প্রথম কথা বলছেন। মোটেই ঘটনা তা না, কোনো বিভ্রান্তির সুযোগ নেই। তাই সরকারে আসার পর থেকে 18 মাস 6 ব্যবধানে এই প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি সোচ্চার, সক্রিয়, বিধানসভার ভেতর, বিধানসভার বাইরে, সর্বত্র। কিন্তু যে কথা বলবো, যদি মনে করেন এই 3টা বিষয়ের উপরেই আন্দোলন চলবে, তাহলে কাজ, রোজগার, কেনবার ক্ষমতা, খাবারের ব্যবস্থা, অর্থাহার অনাহার বন্ধ, সন্তান বিক্রি বন্ধ, অনাহার মৃত্যু বন্ধ, এগুলো স্থগিত করে দেব, মোটেই ঘটনা তা না। এই আন্দোলন চলবে। এই দাবি থেকে আজকের এই 3 দফা দাবি আজকের জন্য আমরা আলাদা করে নিয়ে করছি, দৃষ্টি নিবদ্ধ করার জন্য। কিন্তু এই দুটো বিষয় নিয়েই লড়াই আমাদের চলবে। ঘরে ঘরে চাকরি দেবেন, 50,000 শূন্যপদ প্রথম বছরই পূর্ণ করবেন। আর কোন শূন্যপদ সৃষ্টি হলো, যে বছর শূন্যপদ তৈরি হবে সেই বছরেই সেই পদ পূরণ করবেন। এই সরকারের প্রতিশ্রুতি। আজ থেকে মাস 2 আগে মুখ্যমন্ত্রী মুক্তধারায় ইঞ্জিনিয়ারদের 130-35 জন তাদের নিয়োগপত্র দিতে গিয়ে তিনিই বলেছেন বুক বাজিয়ে 19,000 কয়েকশো লোকের তারা সরকার আসার পর পর্যন্ত চাকরি দিয়েছেন। তাহলে 7.5 বছরে 19,000 লোকের চাকরি, তো 50,000 শূন্যপদ পূরণ হলো না। তো
তথ্য সংগ্রহ করে আমরা যেটা দেখলাম, অল্প কয়েকদিনের ব্যবধানে সেই পুলিশ অফিসার বন্ধুটির বাড়িতে আমরা যাই। কথাবার্তা বলে যখন আমরা জানবার চেষ্টা করি, সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এসেছিলেন কি, অন্য কোনো মন্ত্রী এসেছিলেন কি, শাসক দলের কোনো বিধায়ক এসেছিলেন কে, তাদের দলের কোনো নেতা এসেছিলেন কে, সেই বাড়ির মহিলারা বলছেন এদের তরফ থেকে কেউ আসেনি। যে কয়েকজন খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন তারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোক, গণমুক্তি পরিষদের লোক, এই এলাকা তাদের বসতি। এর বাইরে তেলিয়ানা শহর থেকেও, তুইসিন্দাই বাজার থেকেও মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির লোকটাই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছে। আমরা আজ অবধি জানলাম না এই যে খুনটা হলো, এবং এটাই একমাত্র খুন না, পরবর্তী পর্যায়ে এই সীমানা এলাকায় অনুরূপভাবে আর একটা আক্রমণ সংগঠিত করে পুলিশ কর্মীদের খুন করা হয়েছে। সেটাও এই নেশা সামগ্রী নিয়ে যাওয়ার পথে বাধা দেওয়ার চেষ্টাই হচ্ছে পুলিশ কর্মীদের অপরাধ। তাতেও অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করা হয়নি। কি করা হবে? অপরাধীদের মাথার উপর শাসক দলের বিধায়ক আছেন, এমপি আছেন, কেন্দ্রের মন্ত্রী আছেন, সরকারের লোকরা ব্লকে ব্লকে তাদেরকে ডেকে বিডিও, এসডিও, ডিএম তাদের উপস্থিতিতে সেখানে মিটিং করে বন দপ্তরকে যুক্ত করে তাদের কাছে আবেদন করা হয়েছিল যে এই গাঁজার চাষ বেআইনি, এটা যে চাষ করছেন পরিবার প্রতিপালনের জন্য। আমরা আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা গাঁজার চাষ বন্ধ করুন। এটা করবার চেষ্টা করলে পর আপনাদের জন্য তো তাদেরকে আমরা সাহায্য করব, কিন্তু গাঁজা চাষ কোনো মতেই আমরা করতে দেব না। উদ্যোগ নেওয়া হয়েছিল অনেক জায়গায়, যারাই চাষ করছিলেন তারা স্বেচ্ছায় এগিয়ে এসে সরকারের এই আবেদনে সাড়া দিয়ে গাঁজা তৎকালীন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অনুরোধ করেছিল। আগের যে বামফ্রন্ট সরকার এই পদক্ষেপ গ্রহণ করেছে, আপনারা এটা কেন চালু করছেন না? গাঁজার চাষ যদি বন্ধ করতে হয়, বিকল্প যে পদক্ষেপ গ্রহণ করে অগ্রসর হওয়ার চেষ্টা করছিল এটাকে ব্যাপকতর করুন, এবং আপনাদের দলের নেতৃত্ব প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা এই গাঁজার চাষ তার সাথে যুক্ত এবং এটাকে ভিত্তি করে এই বেআইনি ব্যবসা বাণিজ্য, এদেরকে আপনারা প্রতিহত করার চেষ্টা করুন। বিধানসভার ভিতরেই তো আমরা বলার চেষ্টা করেছি, বাইরেও আমরা বলার চেষ্টা করেছি। কোথায় কোথায় দিল্লি থেকে যে ওয়াগনে ভর্তি করে এই ফেন্সিডিল বা এই জাতীয় নেশার সামগ্রী আসলো, ওখানে কারা এগুলি ক্রয় করলেন, কারা বাক্সবন্দি করলেন, কারা ওয়াগন ভর্তি করলেন? পুলিশ উদ্যোগ নিলে পরে এটা জানতে পারে না? যাদের ঠিকানায় এগুলো পাঠানো হলো, আমার আগের বক্তারা বলবার চেষ্টা করেছেন, মানিক দে, জিতেন চৌধুরীরা, এরা অচেনা, অপরিচিত। আজকে পত্রিকা খুলে দেখলাম এরকম এক ভদ্রলোক তার বাড়িতে গেছে, সেই ভদ্রলোক দুদিন আগে থেকেই বেপত্তা, বাড়িতে গিয়ে নাকি খুব মূল্যবান কাগজপত্র উদ্ধার করেছে। লোকটা যদি বেপত্তাই হয়, যে কাগজ থাকলে পরে তার ধরা পড়ার সম্ভাবনা আছে, সে কি এতই বোকা? এগুলি রেখে গেছে, পুলিশ তাকে ধরতে যাবে, তাকে না পেলে পর এই কাগজগুলি নিয়ে গিয়ে পুলিশ তাকে না ধরেই সন্তুষ্টি প্রকাশ করবে। এরকম বোকা তো সে না, কিচ্ছু না। পুলিশ তার মুখ রক্ষার জন্য, পিঠের চামড়া বাঁচাবার জন্য
এই সমস্ত কল্পিত তথ্য উপস্থিত করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি কথাগুলি বলছি কেন, সরকারটার উদ্যোগ কোথায়? কোনো উদ্যোগ নাই। বারবার আমার আগের বক্তারা যেটা বলবার চেষ্টা করেছেন, একেবারে উঁচু তলা থেকে প্রশ্রয় পেয়ে যারা করছেন এই কাজগুলো করবার দুঃসাহস তারা দেখাচ্ছেন। সমস্যাটা কি? আমাদের যুব শক্তিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা হচ্ছে। কাজে এটাকে প্রতিরোধ করবার জন্যে অন্য আর 10টা বিষয়ের সঙ্গে যুক্ত করে 15 দফা দাবির 1 দফা দাবি করে কর্মসূচি নেওয়ার পরিবর্তে ভিন্নভাবে এই বিষয়টাকে চিহ্নিত করেই সারা রাজ্যে এই মুহূর্তে ব্যাপকতর প্রচার বিক্ষোভ আন্দোলন সংগঠিত করার প্রয়োজনীয়তা পার্টি অনুভব করেছে, তাই এই কর্মসূচি আমাদের নিতে হয়েছে। কিন্তু এই সম্পর্কে এই সরকারটা আসার পর প্রথম 6 মাসের ব্যবধানেই বিধানসভার ভেতরে বাইরে সর্বত্র সোচ্চার হয়ে এই বিষয়গুলি আমরা তুলবার চেষ্টা করছিলাম। মহিলাদের বিরুদ্ধে যে অপরাধের ঘটনা আপনারা শুনলেন, এটা কি গত 1 মাসের ঘটনা? 14 মাসের শিশু থেকে আরম্ভ করে এই গত 20 দিনের মধ্যে 72 বছরের উপজাতি বৃদ্ধ মা তৈদুতে গত 5 দিন আগে যে ঘটনা ঘটল, এটা কি নতুন ঘটনা? চলছে। আমার এখনো মনে আছে, দিল্লি থেকে ফিরছিলাম, ওখানে থাকতেই পলিটব্যুরো মিটিং অংশগ্রহণ করার জন্য গিয়েছিলাম। এখান থেকে শুনলাম সিমনা মোহনপুরের মাঝামাঝি জায়গায় একটি অল্প বয়সের তরুণী উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার চেষ্টা করে তাকে খুন করে, তার বাড়ি একটু উঁচু টিলায়, তার নিচে ধানি জমিতে ফেলে তার গায়ে আগুন লাগিয়ে তাকে খুন করা হয়েছে। গৌতম দাস মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির তখন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক, সেখান থেকে তার সঙ্গে যোগাযোগ করে এয়ারপোর্টে নেমে আগরতলায় নিয়ে আসে সরাসরি সেই খুনটা যেখানে হয়েছে। যে মা বাবার সন্তান, তাদের বাড়িতে আমরা যাই, তাদের নিয়ে তাদের বাড়ির নিচু ঢালে যে ধানি জমি, ধান গাছ তখন ছিল না, তার গায়ে আগুন ঢেলে দিয়ে তাকে সেখানে পুড়িয়ে হত্যা করেছে। সেই জায়গাটা আমাদের দেখাতে নিয়ে গেলেন এবং তারা নিশ্চিতভাবে কারা এই ঘটনা সংঘটিত করেছে তারা নাম বলেছেন। তাদেরকে আমরা জিজ্ঞেস করি, পুলিশকে আপনারা বলেছেন? যে পুলিশকে আমরা বলেছি, নির্দিষ্টভাবে আমরা নাম দিয়েছি এবং যাদের হাতে আমাদের এই কন্যা সন্তানটি খুন হয়ে গেলেন, এর মধ্যে 1-2 গত বেশ কয়েক মাস যাবৎ এই মেয়েটিকে উত্ত্যক্ত করবার চেষ্টা করছিল, কিন্তু মেয়েটি অত্যন্ত সাহসী, দুর্বেনিত, এদের মোকাবেলা করে সে পড়াশোনা, বাজার হাট করা সবই সে করছিল। এবং সেদিনও সে মোহনপুর বাজারে বাজার করবার জন্য গিয়েছিল, এরা তককে তককে ছিল। সেখান থেকে ফেরার পথে তারা এই মেয়েটিকে জবরদস্তি করে ধরে নিয়ে চলে আসে এবং তার উপর অন্য কোনো অত্যাচার সংঘটিত হয়েছে কিনা সেই সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য আমাদের কাছে ছিল না। যেটা ছিল না সেটা কেন বলতে যাব? কিন্তু তারাই যে এই খুনের সঙ্গে যুক্ত, এই সম্পর্কে এদের কোনো সন্দেহ ছিল না। আমরা ওখান থেকে ফিরে আসার পথে সিধাই মোহনপুরের যে পুলিশ স্টেশন, সেখানে আমরা যাই। গিয়ে দেখলাম এসডিপিও, একজন মহিলা আইপিএস অফিসার, ত্রিপুরার না, বহির্রাজ্যের, থানায় দারোগা বাবু ছিলেন নাম, এই এলাকার দায়িত্বে আছেন তিনি। সেখানে আমরা যাব বুঝতে পেরে
অপেক্ষা করছিলেন। তাকে যখন আমরা জিজ্ঞেস করলাম, মহিলা অত্যন্ত সাহসের সাথে দৃঢ়তা এবং বলিষ্ঠতা নিয়ে বললেন, এই অপরাধীদের আমরা ছাড়ব না। এবং তিনি তখন বললেন, অভিযোগ যাদের বিরুদ্ধে করা হয়েছে তাদের মধ্যে একজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এই থানাতেই তাকে আমরা আটকে রেখেছি। তো আমরা এই ভদ্রমহিলার সাথে কথা বলার পর তাকে সঙ্গে নিয়েই যে ছেলেটিকে সেখানে অভিযোগ করা হয়েছে, যার বিরুদ্ধে গ্রেপ্তার করে রাখা হয়েছে, তাকে আমরা দেখতে যাই বাইরে থেকে। তার চেহারা আমরা দেখি, ভয়ের যে খুব